This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাঁথি সমবায় ব্যাংকে অখিলগিরি এবং উত্তম বারিকের মধ্যে যে সংঘাত চলছিল সেই সংঘাত থামাতে এবার হস্তক্ষেপ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথি সমবায় ব্যাংকের সমস্যা মেটাতে এবার আসনে নামতে হলো খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। দল নির্বাচিত প্যানেলেই মান্যতা দিতে হবে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুদ্ধ প্যানেল যারা দিয়েছেন তারা অবিলম্বে নাম প্রত্যাহার করুন নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে সব থেকে বড় খবর জানিয়ে রাখি আপনাদের, কাঁথি সমবায় ব্যাংকে উত্তম বারিক এবং অখিলগিরির মধ্যে যে সংঘাত সেই সংঘাত থামাতে আসরে এবার রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 28 তারিখের পর মমতাই নির্বাচিত করবেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম। কে চেয়ারম্যান হবেন, কে হবেন ভাইস চেয়ারম্যান সেটা ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। 28 তারিখের পর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করে যাবেন কে হবেন চেয়ারম্যান, কে হবেন ভাইস চেয়ারম্যান। বৈঠক এক বিধায়কের ফোন থেকে এমনই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সিদ্ধান্ত নেবেন, যে নামগুলো আসবে রবিবার, সেই ফাইনাল যারা ডাইরেক্টর পদে নমিনেশন করবেন আমাদের দলের পক্ষ থেকে, যেটা অ্যাপ্রুভাল দেবেন নেত্রী, তারাই নমিনেশন করবেন। এর বাদ বাকি আর কেউ নমিনেশন করবেন। কাঁথি সমবায় ব্যাংকে অখিলগিরি এবং উত্তম বারিকের মধ্যে যে সংঘাত চলে আসছিল সেই সংঘাত আমাদের এবার হস্তক্ষেপ করলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথি সমবায় ব্যাংকের সমস্যা মেটাতে এবার আসরে খোদ মুখ্যমন্ত্রী। দল যে প্যানেল নির্বাচন করে দেবে সেই প্যানেলকেই মান্যতা দিতে হবে এমনই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরুদ্ধে প্যানেল যারা দিয়েছেন অবিলম্বে তাদের নাম প্রত্যাহার করার নির্দেশ। 28 তারিখের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন কে হবেন চেয়ারম্যান, কে হবেন ভাইস চেয়ারম্যান। আরো বিস্তারিত জানতে সহকর্মী সৌরভ ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন। সৌরভ, আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছিলাম কাঁথির এই সমবায় ব্যাংকের নির্বাচন, সেই ব্যাংকের নির্বাচনকে ঘিরে অখিলগিরি উত্তম বারিকের মধ্যে দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন চলছিল। একেবারে প্রকাশ্য দিবালোকে একে অপরকে উদ্দেশ্য করে মন্তব্য করছিলেন। তারপর আজ আসলে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই দেখো, সুব্রত বক্সী রাজ্য সভাপতি, বর্ষিয়ান নেতা, তিনি যে তালিকাটি তৈরি করে দিয়েছিলেন পরিচালন সমিতির প্রস্তাবিত তালিকা, তাকে আমরা দেখছিলাম যে উত্তম বারিক, পীযূষ পণ্ডাদের মতো নেতারা তারা মানছিলেন না। আজকে আবারও তড়িঘড়ি একটি বৈঠক ডাকা হয়েছিল এবং এই বৈঠকটি হয়েছিল ভবানীপুরের সুব্রত বক্সীর পার্টি অফিসে। সেখানে উত্তম বারিকও উপস্থিত ছিলেন, অখিলগিরিও উপস্থিত ছিলেন, তাদের অনুগামীরাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে কিন্তু ব্যর্থহীন ভাষায় বেশ কিছু আলাপ আলোচনা হয়। এই আলাপ আলোচনার সময়ই কিন্তু যেটা জানা যাচ্ছে যে সুব্রত বক্সীর ফোন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন স্পিকার অন করে ওখানে যারা উপস্থিত ছিলেন, এবং সেখানে স্পষ্টভাবে তিনি জানান যে সুব্রত বক্সীর তৈরি করে দেওয়া প্যানেলই চূড়ান্ত এবং যারা এই প্যানেলের বিরোধিতা করে বিরুদ্ধ প্যানেল দিচ্ছেন তাদেরকে তিনি নাম প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। এটার থেকে স্পষ্ট, একদিকে যেমন একটা ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আসনে নামতে হলো, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়, তেমনি সুব্রত বক্সীর প্যানেলকেই চূড়ান্ত করলেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও কিন্তু একটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সৌরভ, আমার একটা জিজ্ঞাসা রয়েছে যে আমরা বারেবারই যখন এই উত্তেজনাটা চলছে অখিলগিরি এবং উত্তম বারিকের মধ্যে, তখন বারবার বিরোধীরা তারা বারবার একটা তত্ত্বভাষী লিখছিল যে এই উত্তম বারিক তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। কোথাও একটা আবার কি দলের মধ্যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ঘনিষ্ঠ তাদের একটু গুরুত্ব কম দিতে হবে, এরকম কোনো মানে অ্যাঙ্গেল কি উঠে আসছে? দেখো, সামগ্রিকভাবে উত্তম বারিক তিনি নবীন প্রজন্মের নেতা এবং অভিষেক ঘনিষ্ঠ নেতা বলেই রাজনৈতিক বৃত্তে পরিচিত। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখছিলাম যে এর আগে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল সেখানে প্রবীণদেরকে গুরুত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রবীণ নেতৃত্বকে গুরুত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরেও প্রবীণ নেতৃত্বের সিদ্ধান্তকেই গুরুত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আজকেই সকালবেলা সেবাশ্রয়ের ক্যাম্প থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত
একজন কর্মী হন বা দলের সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে এই অখিলগির এবং উত্তম বারিকের মধ্যে যে একটা সংঘাত, যেটা বারবার চাপা থাকছিল না, প্রকাশ্যে চলে আসছিল, সেই সংঘাতে চরমে ওঠে গতকাল, যখন অখিলগিরি তাকে চোর চোর বলে একেবারে রাস্তার উপর তাড়া করা হয়। পাল্টা অখিলগিরি তিনি বলেন বম চার্জ করে দেখিয়ে দেবো। আরো একবার সেই নাটকীয় মুহূর্তের ছবিটা দেখুন। দেখলেন আপনারা, এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথবাবু, একেবারে সমবায় ব্যাংকের চেয়ারম্যান কে হবেন, ভাইস চেয়ারম্যান কে হবেন, সেটা ঠিক করার জন্য তৃণমূল সুপ্রিমোকে এবার আসরে নামতে হলো, কেন? সে তো আসরে নামতে হবেই। রাজ্যের প্রাক্তন জেল মন্ত্রীকে তার দলেরই নেতারা যদি চোর চোর বলে আওয়াজ তোলেন এবং বলেন যে জেল মন্ত্রী না, উনি যদি চোর হন তাহলে ওনার স্থান হবে জেলে, তাহলে প্রাক্তন জেল মন্ত্রীকে তার নির্দিষ্ট স্থান দেখিয়েছেন তার দলেরই অংশ। তৃণমূল নামক অতীতটার মুসল পর্ব শুরু হয়েছে। তৃণমূল নামক দল তো বলা বাহুল্য, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তার এই যে পিসিমণি আর ভাইপোর যে লড়াই, সেই লড়াই পরতে পরতে একেবারে গ্রাম স্তরে পৌঁছে গেছে। তার ফলে দেখছেন সমবায় ভোটেই শাসক দলেরই 2-3টি প্যানেল পড়ছে। তো এখন আর উপায় কি? প্রকাশ্যে দাঁড়িয়ে মন্ত্রীকে চোর শুনতে হচ্ছে, একে অপরকে এইভাবে উঁচিয়ে আসছে, এরপর শুট আউট হবে হয়তো। তো এইরকম একটা পরিস্থিতিতে হস্তক্ষেপ করেও কোনো লাভ হবে না, কারণ হিন্দু বাঙালি ঠিক করে ফেলেছে যে বাঙালির ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ বিজেপি 26 সালের জন্য তারা মুখিয়ে আছে। অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন, পূর্ব মেদিনীপুরে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা তো আপনাকে দেখালাম। এবার একটু মালদার দিকে নজর রাখি, কারণ মালদাতে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হতে হলে গতকাল এক তৃণমূল কর্মীকে, আর কালিয়াচকে সেই তৃণমূল কর্মী খুনে 24 ঘন্টা পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে মূল যে অভিযুক্ত জাকির, সেই জাকির ঘনিষ্ঠ হামজাকে। আরো বিস্তারিত জানতে এই মুহূর্তে মালদা থেকে আমার সহকর্মী সুব্রতোষ রয়েছেন, আমি সরাসরি সুব্রতোষের কাছে জানতে চাইবো। সুব্রতোষ, 24 ঘন্টা কেটে গেল, 10 জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল, অবশেষে এই হামজাকে পুলিশ গ্রেপ্তার করতে পারলো, কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্ত জাকির, সেই জাকিরের সম্পর্কে কিছু কি জানা গেল, যে কোথায় সে লুকিয়ে আছে? দেখো, এই মুহূর্তে পুলিশ রেড করছে, পুলিশ অভিযান চালাচ্ছে এবং কয়েকজন পুলিশ আধিকারিক সহ প্রচুর পুলিশ বাহিনীর ইতিমধ্যেই বিভিন্ন জায়গা, যদুপুর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ঘটনাস্থল আরেকটু সামনেই, এবং সামনে 34 নম্বর জাতীয় সড়ক, এই যদুপুরের বিভিন্ন এলাকাতে পুলিশ কিন্তু এখন অভিযান চালাচ্ছে। শুধু জাকির নয়, জাকিরের সঙ্গে আরও যারা সহযোগী ছিল তার সঙ্গে, তাদেরকেও পুলিশ খুঁজছে। কারণ হামজাকে জেরা করে কিছু নাম এবং এলাকা তারা সন্ধান পেয়েছে। ঠিক যেমন 10 জনকে পুলিশ ডিটেন করেছিল, আটক করেছিল, সেই 10 জনের জিজ্ঞাসাবাদ করার পরে হামজার খোঁজ পায় পুলিশ, এবং হামজা কোনখানে কোন ডেরাতে সে লুকিয়ে রয়েছে সেখান থেকে পুলিশ কিন্তু হামজাকে ধরেছে। হামজাও একজন নিজে তৃণমূল কর্মী এবং বিভিন্ন অসামাজিক কাজ বা অপরাধমূলক যে সমস্ত কাজ করে এসেছে জাকির, সেই জাকিরের সেই একদম সহযোগী, ঘনিষ্ঠ, এবং বরাবর বিভিন্ন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, যে মামলাগুলো রয়েছে, তাদের মধ্যে অনেক যে সমস্ত কাজ হয়েছে সেখানে জাকিরের সঙ্গে এই হামজাও কিন্তু উপস্থিত ছিল। তো সেই হামজাকে পুলিশ ধরাতে একটা পুলিশ মনে করছে যে খুব এরপরে জাকিরকে তারা খুব শিগগির হয়তো জালে গুটিয়ে নিতে পারবে। আরও অন্তত তারা তাদের পরিবারের কাছে পুলিশ কথা দিয়েছে যে আরও অন্তত পক্ষে 24 ঘন্টার মধ্যে আশা করা যাচ্ছে যে জাকিরকে তারা ধরে নিতে পারবে। কিন্তু সেটা এখান থেকে একটা প্রশ্ন উঠছে সুতোষ, বারবার যে কথাটা আমরা বলছি যে এর আগে যখন দলের জেলার সহসভাপতি খুন হয়েছিল তখনও দেখা গিয়েছিল সেই দলেরই অন্য নেতা কর্মীদের তাদের গ্রেপ্তার করা হয়েছিল। আবারও এক তৃণমূল কর্মী প্রকাশ্য দিবালোকে একই কায়দায় গুলি করা হলো, মাথা মেরে ফাটিয়ে দেওয়া হলো। সেই ছবিটা আরো একবার দেখাই টিভি9 বাংলার দর্শকদের।
এবং এর পাশাপাশি আরো একবার মনে করে দিই, আরো একজন তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার করা হলো তৃণমূলেরই আর একজন সদস্যকে, অর্থাৎ তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার দলেরই আর এক কর্মী। কিভাবে মালদায় তৃণমূলের গোষ্ঠী কন্দল চলছে একবার দেখুন। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে জাকির, সেই জাকির গুলি করছে, সেই ছবিটা দেখতে পাচ্ছেন আপনি। তৃণমূল কর্মীকে গুলি চালিয়ে খুন করা হলো এবং গুলি করার পর তাকে কোপানো হচ্ছে, সেটাও দেখুন একবার। থেতলে দেওয়া হচ্ছে মাথায়। গুলি চালানোর জন্য বন্দুক বার করা হয়েছিল গুলি করার উদ্দেশ্যে, এবং তার সঙ্গে চলছে মারধর। সহকর্মী শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে। শুভতোষ কাছে আরেকবার যাই। শুভতোষ, মালদাতে তৃণমূলের গোষ্ঠী কন্দল এতটা চরমে কেন উঠলো, যেখানে কখনো তৃণমূলের নেতার পিছনে বন্দুক নিয়ে দুষ্কৃতীরা তারা করছে, কখনো প্রকাশ্য দিবালোকে লোহার রড দিয়ে মেরে মাথা পিটিয়ে খুন করা হচ্ছে, কেন? শুধুমাত্র হচ্ছে টাকার ভাগ বাটোয়ারা। তোমাকে বলি দীপ, কারণ হচ্ছে যে যেখানে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, এই রাস্তার যে টেন্ডার পাওয়া নিয়ে, রাস্তার যে নতুন করে সংস্কার, সেটা নিয়েও বিবাদ ছিল, এবং বিবাদ প্রথম থেকেই ছিল। বকুল শেখ এবং তোমার জাকিরের মধ্যে বিবাদ চিরন্তন, আজকে নতুন নয়, বারবার বিবাদ বেঁধেছে। এবং যখন জাকির বিশেষ করে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসে, এবং তারপর থেকে সেই বিবাদ আরও চরমে ওঠে। এই যে তুমি তোমাকে দেখাচ্ছি যে ড্রেন, রাস্তার ধারে যে ড্রেন তৈরি করা হয়েছে, এই ড্রেনের জন্য খরচ হচ্ছে 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা মধ্যে সেখানে কিন্তু সরকারিভাবে দেখানো হয়েছে 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা আদৌ খরচ করা হয়েছে কিনা এবং সেখানে ভাগবাটোয়ারা কী হবে, সেটা নিয়েও কিন্তু বিবাদ ছিল। এবং সবচেয়ে বড় কথা যে এই ড্রেনটার উদ্বোধন করার সময়, এই যেখানে ঘটনাস্থল তোমাকে আমি দেখাচ্ছি এই সামনে, সেই তার থেকে আরও কিছু পা এগিয়ে গেলেই সেখানে তিনি সে উদ্বোধন করছিলেন সেই ঘটনাস্থল, এবং সে উদ্বোধন করার পর বকুল শেখ যখন ফিরছিলেন তখনই তার উপর এই জায়গাতে হামলাটা হয়। সেটা কিন্তু পরিষ্কার যে টাকার বখরা নিয়ে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী কন্দল, তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারাতে হচ্ছে 2 শিশুর বাবাকে। সেই ছবি আমরা দেখিয়েছি। 2 শিশু, তারা পিতৃহারা হলো। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, তিনি তৃণমূলের গোষ্ঠী কন্দল নিয়ে কি বলছেন শুনুন একবার। দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিস্টেম এনেছে, অর্থাৎ চুরি চামারি করে যেমন করে হোক নিজের পেট ভরো, পয়সা রোজগার করো, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা কনসোর্সিয়াম, আমরা যেটা বলি কোম্পানি, যাদের কাজ হচ্ছে যেন তেন প্রকারেণ পকেট ভরা ছাড়া এদের কোনো কাজ নেই। ভোটের সময় এরা সব এক হয়ে যায়, তার কারণ হচ্ছে জানেন যে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস হচ্ছে টোটালি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, তো স্বাভাবিকভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাই এরকম লড়াই থাকে। আরে মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠী কন্দলের কথা স্বীকার করে নিয়েও কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জমানায় রাজনৈতিক রং দেখে পদক্ষেপ করা হয় না, যে দোষী সে শাস্তি পাবেই, কেউ নিজেকে কেউ কেটে ভাববেন না, কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল, লক্ষের উপর দলীয় পদাধিকারী, তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে, এবং এটা স্বাভাবিক, এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকমভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। ব্রেকের পর আরো একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। গুরাপে 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ খুনে 52 দিনের মাথায় রায়দান। ধৃত অশোক সিংকে দোষী সাব্যস্ত করলো চুঁচুড়া পক্সো আদালত। আরো বিস্তারিত জানতে কথা বলবো আশিক ইনসান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশিক, সাজা ঘোষণা কবে এবং আদালতের পর্যবেক্ষণ কি?
তোমাকে জানিয়ে রাখবো যে গত 24শে নভেম্বর সন্ধ্যাবেলায় গুড়াপের একটি গ্রামে 5 বছরের শিশুকে ধর্ষণ করে তারই এক প্রতিবেশী প্রৌঢ় এবং তারপরে তাকে সেখানে খুন করে এবং সেই ঘটনায় কিন্তু তৎপর হয়ে যায় হুগলি গ্রামীণ পুলিশ এবং তার কয়েকদিনের মধ্যেই তারা সিট গঠন করে এবং সিট গঠন করে তদন্ত শুরু করে এবং সেই ঘটনার কিন্তু 52 দিনের মাথায় একেবারেই এই যে দোষী অর্থাৎ অশোক সিং প্রৌঢ় তাকে কিন্তু দোষী সাব্যস্ত করলো চুঁচুড়ার পক্সো আদালত এবং সেই ঘটনার কিন্তু 52 দিনের মাথায় যখন দোষী সাব্যস্ত হচ্ছে আগামী 17 তারিখ কিন্তু এই যে দোষী অশোক সিং তাকে সাজা দেওয়া হবে, সাজা ঘোষণা করা হবে এবং যেমনটা আমরা বলবো যে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছিল সেই সময় এই ঘটনার, তার কারণ সেই 5 বছরের শিশুকে সেদিন তার মাংস খেতে চেয়েছিল তার বাবার কাছে, তার বাবা মাংস আনতে যায় এবং তারপরে তার বাবা যখন বাড়ি ফিরে আসেন সেই সময় কিন্তু আর দেখতে পায় না এবং তারপরে সন্ধ্যাবেলায় এই ঘটনা ঘটে যায়। তারপরে কিন্তু পুলিশ ধনিয়াখালী থানায় ওই শিশু এবং তার বাবাকে নিয়ে যায়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং তারপরে কিন্তু তার বাবা চাঞ্চল্যকর বেশ কিছু কথা বলেছিল যে এই যে অশোক সিং, সেই অশোক সিং কিন্তু এর আগেও এমন ঘটনা ঘটিয়েছিল গ্রামে। সেই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং 52 দিনের মাথায় আজকে চুঁচুড়া পক্সো আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে এবং আগামী 17 তারিখ তার সাজা ঘোষণা হবে। অনেক ধন্যবাদ তোমাকে আশিক, অনেক ধন্যবাদ। নজর রাখবো পূর্ব বর্ধমানের আউশ গ্রামে হারহিম করা হত্যাকাণ্ড। 2 শিশুকন্যার সামনেই স্ত্রীকে খুন করলো স্বামী। খুনের পর দেহ পুঁতে শিশুকন্যাদের সঙ্গে রাতে ঘুমিয়েও পড়ে অভিযুক্ত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আউশ গ্রামের যদুগড়িয়া গ্রামে। সন্ধ্যায় ঘর থেকে মাটি খুনে দেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী সোম হাঁসদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতার নাম লক্ষ্মী হাঁসদা। কোচবিহারের দিনহাটাতেও জোড়া খুনে চাঞ্চল্যকর মোড়। গ্রামের পঞ্চায়েত সহ 4 জন মিলে খুন করেছে স্বামীকে। অভিযোগ মৃত হাসানুর রহমানের স্ত্রীর খুনে বাধা দিতে গেলে আইছার মিয়াকেও খুন করে অভিযুক্তরা, এমনটাই অভিযোগ তাঁর। গতকাল রাতে হাসানুরকে ডেকে নিয়ে যায় ভেটাগুড়ি বালাডাঙ্গা গ্রামের পঞ্চায়েত জাকির মিয়া এবং তার সঙ্গীরা। পুরনো শত্রুতার বশেই খুন বলে অভিযোগ, যদিও সব অভিযোগ ভিত্তিহীন দাবি জাকির মিয়ার। প্রায় 12 বছর আগে ইউসুফ মিয়া এবং হাসানুর মিয়াকে ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। দুজনেই 5 মাস আগে জামিনে ছাড়া পান, জানান পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। দুজনের মত্ত অবস্থায় বচসা হয়, সেখানেই একে অপরকে চাকু দিয়ে একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আর এদিকে ঝুলেই রইল 26,000 চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ। ফের পিছিয়ে গেল এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। 27শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। আজ শুনানি শুরু হলেও সময়ের অভাবে পিছিয়ে দেওয়া হলো মামলা। আমাদের উৎকণ্ঠা অবশ্যই রয়েছে যতক্ষণ না আমাদের পক্ষে সেই রায় যায়, যেহেতু আমাদের সেখানে কোনো দোষ নেই, আমরা দুর্নীতিতে কোনোভাবেই যুক্ত নয়। তা আমরা সেই ক্ষেত্রে পুরোপুরি চাইবো যে সেই আমাদের যেন যোগ্য যে আমাদের অধিকার, যে আমাদের ন্যায় বিচার আমরা যেন পাই। পজিটিভ বলতে যে সঠিক তথ্যগুলো, সেই তথ্যগুলো তুলে ধরার আজকে তারা সুযোগ পেয়েছে। ফলে বিশেষত সেই সমস্ত তথ্যগুলো যখন সুযোগ পেয়েছে বলার, ফলে আমরা আশাবাদী, কারণ আমরা যোগ্য ক্যান্ডিডেট। 1-2জন দোষ করলো তার জন্য গোটা একটা প্যানেলকে থ্রো আউট করে ফেলে যায় না বা সেটা সাইড করা যায় না। আমরা আজকে যা আমাদের যেটা দেখলাম আজকে আমরা, তাতে আমরা যথেষ্ট ইতিবাচক দেখলাম। মহামান্য প্রধান বিচারপতি বলছিলেন বারবার করে, যে সমস্ত উকিলরা উঠে আসছিলেন জিজ্ঞেস করছিলেন আপনারা কার হয়ে বলছেন, টেন্টেড অর নন টেন্টেড। এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে।